হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম রিলেটেড প্র্যাকটিস সেট নাম্বার 8। এর আগে 7টি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। তোমরা জাস্ট একবার প্লেলিস্টে চেক করে দেখে নিও। প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ক্লার্কশিপ এক্সামে স্পেশাল ব্যাচ করতে চাও তারা অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। সেখানে তোমাদের এখান থেকে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা পেড করবে জাস্ট 200 রুপিস। তোমরা পেড করার মাধ্যমে তোমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং ক্লার্কশিপ এক্সামের প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন। ফল গঠনে কোন হরমোন ব্যবহৃত হয়? ফল গঠনে কোন হরমোন ব্যবহৃত হয়? জিব্বেরেলিন, অক্সিন, ভার্নালিন, ইথিলিন। ফল গঠনে ব্যবহার করা হয় জিব্বেরেলিন হরমোন। জিব্বেরেলিন একটি নাইট্রোজেন বিহীন বৃদ্ধি নিয়ন্ত্রক উদ্ভিদ হরমোন। জিব্বেরেলিন হরমোন আবিষ্কার করেন এইচ.সি. কুরোসাওয়া। অ্যাবসেসিক হরমোন হলো একটি অ্যান্টি জিব্বেরেলিক হরমোন। এই হরমোন রিলেটেড একটি নোটস তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে পেয়ে যাবে, জাস্ট তোমরা যদি ক্লার্কশিপ এক্সামের স্পেশাল ব্যাচে জয়েন করো। পরের প্রশ্ন, ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণ করেছিল কারা? ভারতবর্ষের এর আগে অনেকগুলি নামকরণ করা হয়েছিল, তার মধ্যে হিন্দুস্তান নামকরণ কারা করেছিল? হুনরা, সিন্ধুরা, পারসিকরা, মিশরীয়রা। এটার অ্যান্সার হয়ে যাবে পারসিকরা। ইন্ডিয়া নামটি এসেছে গ্রিক শব্দ ইন্ডিকা থেকে, আর ইন্ডিকা শব্দটি এসছে সংস্কৃত শব্দ সিন্ধু থেকে। এইরকম ছোট ছোট বিভিন্ন পয়েন্ট থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে, তাই একদম খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের বিভিন্ন চ্যাপ্টার গুলো ভালো করে পড়তে হবে এবং তার জন্য তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো খুব ভালো করে দেখতে হবে। পরের প্রশ্ন, যে পাত্রে 100 গ্রাম জল ধরে সেই পাত্রে কত পরিমাণ পারদ ধরবে? 7.35 গ্রাম, 1360 গ্রাম, 0.136 গ্রাম, 13600 গ্রাম। এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটা সায়েন্সের ক্লাসটা তোমাদের অবশ্যই করতে হবে। এটার অ্যান্সার হয়ে যাবে 1360 গ্রাম। ভারতের শ্রেষ্ঠ দাবাড়ু কে? বিভিন্ন স্পোর্টস রিলেটেড যত পার্সন আছে সেগুলোর নাম তোমাদের ভালো করে দেখতে হবে। এর নোটসও আমি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, তোমরা জাস্ট একবার দেখে নেবে। ভারতের শ্রেষ্ঠ দাবাড়ু কে? বিশ্বনাথন আনন্দ, মিল্খা সিং, ধ্যানচাঁদ, পিটি ঊষা। তিনি হলেন বিশ্বনাথন আনন্দ। দাবা খেলার উৎপত্তি কোথায়? দেখো, এটা একটা স্পোর্টস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাবা খেলার উৎপত্তি ভারতে। দাবা খেলার অপর নাম কি? চতুরঙ্গ। পরের প্রশ্ন কি আছে? ভারতের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় কে? ভারতের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় মিল্খা সিং, লিয়েন্ডার পেজ, কপিল দেব, প্রকাশ পাড়ুকোন। ভারতের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় হলেন লিয়েন্ডার পেজ। লন টেনিস খেলোয়াড় আর কে কে আছেন? সানিয়া মির্জা, মহেশ ভূপাতি, নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ, রোহন বোপান্না। বিভিন্ন স্পোর্টস রিলেটেড পার্সন, খুবই গুরুত্বপূর্ণ এবং তারা কোথা থেকে বিলং করছে সেগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। পরের প্রশ্ন কি, আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? মানসিংহ, বৈরাম খাঁ, টোডরমল, বীরবল। আকবরের অর্থমন্ত্রী ছিলেন টোডরমল। তিনি ছিলেন আকবরের দরবারে নবরত্নদের একজন। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যারা শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ক্লাস করতে চাও বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন পিডিএফ তোমরা পেতে চাও, তারা অবশ্যই আমাকে জানাবে টেলিগ্রাম চ্যানেলে। এখানে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে তোমরা জানাবে। জাস্ট যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও, সেখানে কি কি প্রসিডিওর আছে আমি তোমাদেরকে বলে দেবো টেলিগ্রামে। তাহলে পরের প্রশ্ন, পরের পয়েন্টে দেখে নাও। আকবরের আমলে রাজস্ব ব্যবস্থাকে যাবত ব্যবস্থা বলা হয়। তার প্রবর্তিত কর ব্যবস্থার নাম ছিল দহশালা। বাংলাদেশে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কোন গভর্নর? লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড রিপন। লর্ড ক্লাইভ ছিলেন বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক। তিনি 1774 সালে ইংল্যান্ডে আত্মহত্যা করেন। তিনি ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। তার নেতৃত্বে 1757 সালে ইংরেজ বাহিনীর সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়। 1757 সালে পলাশির যুদ্ধ। ভারতীয় অর্থনীতিতে মোট ভ্যাট কোন বছর থেকে চালু হয়? 1984, 1986, 1990, 1992। এটার অ্যান্সার হয়ে যাবে 1986 সাল থেকে
ভারতীয় অর্থনীতিতে মোট ভ্যাট ট্যাক্স চালু হয়েছিল। মোট ভ্যাট একটি আবগারি করের সাথে সম্পর্কিত ট্যাক্স। এছাড়াও সেন ভ্যাট, এটাও মোট ভ্যাটেরই সমতুল্য একটি কর ব্যবস্থা। এর ফলে আরএম, পিএম এবং কনজিউমেবল ম্যাটেরিয়াল সংগ্রহ করার সময় কোম্পানিকে আবগারি শুল্ক প্রদান করতে হয়। পরের প্রশ্ন, দুটি নিউরনের সন্ধিস্থল হলো সাইন্যাপস, এক্সলেমা, মায়োলিন না মেনিনজেস? এর অ্যান্সার হয়ে যাবে সাইন্যাপস, দুটি নিউরনের সন্ধিস্থল। সাইন্যাপস স্নায়ুস্পন্দনকে এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করে। তাহলে এটা যে সন্ধিস্থলের নামটাও দেখলে এবং তার কাজটাও তার সাথে পেয়ে গেলে। অ্যালাম হলো মিশ্র লবণ, দ্বৈত লবণ, সাধারণ লবণ, অ্যামফোটেরিক লবণ। অ্যালাম একটি মিশ্র লবণ। মিশ্র লবণ কি? মিশ্র লবণ হলো এমন এক ধরনের লবণ যাতে দুই প্রকার লবণের অণু থাকে একই অনুপাতে, ক্যাটায়ন ও অ্যানায়ন। একটি মিশ্র লবণের উদাহরণ কি? ব্লিচিং পাউডার। নিম্নের কোন গ্যাসটি সবচেয়ে হালকা? নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড। এদের মধ্যে থেকে সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। সবচেয়ে ভারী গ্যাস কোনটি? রেডন। এই যে রেডন, এটি একটি তেজস্ক্রিয়, বর্ণহীন ও স্বাদহীন নোবেল গ্যাস। এটি হাইড্রোজেনের তুলনায় 220 গুণ ভারী। হাইড্রোজেনের তুলনায় 220 গুণ ভারী। পরের প্রশ্ন, কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? আরতি সাহা, আরতি গুপ্ত, অবিনাশ সারেঙ্গি, মিহির সেন। প্রথম ভারতীয় বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে মিহির সেন। বাট যদি বলতো প্রথম ভারতীয় মহিলা, তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যেত আরতি সাহা। এই নামটা খুব ভালো করে করে রাখবে, ভারতীয় প্রথম মহিলা হিসাবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। গারো পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত? নাগাল্যান্ডে, মিজোরামে, মেঘালয়ে, মণিপুরে। গারো পাহাড়টি অবস্থিত মেঘালয়ে। গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড় মেঘালয়ে রয়েছে। মেঘালয় প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত। প্রাচ্যের স্কটল্যান্ড। পরের প্রশ্ন, ব্রেকিং ব্যারিয়ার শিরোনামে বই কে লেখেন? বুকস অ্যান্ড অথর্স টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা আগের যত ঐতিহাসিক বই আছে সেগুলো তোমরা দেখবে, প্লাস কারেন্ট যত বই আসছে সেগুলো তোমরা দেখবে। উভয় প্রকার বইয়ের নাম কিন্তু তোমাদের এই সামনের এক্সামটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এক্সামটি ক্র্যাক করতে চাও তাহলে অবশ্যই তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন প্রশ্ন রেডি করতে থাকো। অর্জুন যাদব, চেতন ভগত, মনিরুল আহমেদ, কাকি মাধব রাও। এটা অ্যান্সার হয়ে যাবে কাকি মাধব রাও। 2024 সালের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম আমি বলছি, দেখে নাও। এক সামান্দার মেরে আন্দার, এর লেখক হচ্ছেন সঞ্জীব যোশী। মহাকবিথায় বৈরামুথু, সংস্কৃত কি আয়াম মনোরমা মিশ্র। এই তিনটে নাম গুরুত্বপূর্ণ আছে, সেগুলো আমি দিলাম। এছাড়াও আরো প্রশ্ন যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা স্পেশাল ক্লাসগুলো দেখতে থাকো। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? জম্মু, সিয়াচেন, বিওফো না হিসপার? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। সিয়াচেন হিমবাহ কারাকোরামের উত্তর লাদাখে অবস্থিত পামির থেকে উৎপন্ন একটি পর্বত শ্রেণী। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হচ্ছে এই সিয়াচেন হিমবাহ। সিয়াচেন শব্দের অর্থ কি? প্রচুর গোলাপ। সিয়াচেন শব্দের অর্থ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে কি মাটি দেখা যায়? কালো মাটি, লাল মাটি, হলুদ মাটি, রেগুর মাটি। এই বিভিন্ন অঞ্চলে কি ধরনের মাটি দেখা যায় সেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার হয়ে যাবে লাল মাটি। লাল মাটির এলাকা হলো ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার বৃহত্তর অংশ, বীরভূম ও বাঁকুড়া জেলা। কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়? তৃতীয় মহিপাল, দ্বিতীয় মহিপাল, প্রথম মহিপাল, রামপাল। দেখো, এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল বংশের আমলে। তাহলে এখানে কৈবর্ত বিদ্রোহ কোন পাল শাসকের আমলে? সেটা হয়ে যাবে দ্বিতীয় মহিপাল। এই বিদ্রোহের আরেকজন নেতা ছিলেন দিব্যক। অপোজিটে যে আরেকজন বিদ্রোহী নেতা ছিলেন তার নাম দিব্যক। এই বিদ্রোহ হয়েছিল 1090 থেকে 1095 সালে। ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত? খুবই গুরুত্বপূর্ণ জিওগ্রাফির প্রশ্ন। 6010 কিলোমিটার, 6100, 7510 কিমি, 6500 কিমি। এটার অ্যান্সার হয়ে যাবে 6100 কিমি। 6100 কিমি। মোট উপকূল রেখা দৈর্ঘ্য কত? মোট উপকূল রেখা দৈর্ঘ্য হচ্ছে 7516.6 কিমি। লোকসভার জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত?
পলিটির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 30 মিনিট, 60 মিনিট, 2 ঘন্টা, অনির্দিষ্টকাল। লোকসভা 0 আওয়ারে সর্বাধিক সময় হচ্ছে 30 মিনিট। দুপুর 12টা অধিবেশন শুরু হয়, দুপুর 1টার আগে অধিবেশন শেষ হতে হয়। পরের প্রশ্ন, প্রথম জনগণনা হয় কার আমলে? লর্ড ডাফরিন, লর্ড লিটন, লর্ড মেয়ো, লর্ড রিপন। প্রথম জনগণনা হয় লর্ড মেয়র আমলে। 1872 সালে ব্রিটিশ ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল। স্বাধীন ভারতে প্রথম শুরু হয় 1951 সালে। 2011 সালের জনগণনা থেকে যত প্রশ্ন আছে সেগুলো অবশ্যই তোমরা প্রত্যেকটি ভালো করে মুখস্থ করে রাখবে। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা, অসম। ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1956 সালের 1 নভেম্বর গঠিত হয়, আর এই রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী। বিশ্বের বৃহত্তম প্যারালালের নাম কি বা সীমান্ত রেখার নাম কি? র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন। 49তম প্যারালাল, 17তম প্যারালাল। এটার অ্যান্সার হয়ে যাবে 49তম প্যারালাল। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটি সীমান্ত রেখা। এটি বিষুবরেখার 49 ডিগ্রি উত্তরে অবস্থান করছে। দীপাবলি কে ঘোষণা করেন এবং সেটি কবে? 1929-এ লর্ড আরউইন, 1940-এ লর্ড লিনলিথগো, 1930-এ গান্ধীজি, 1929-এ সুভাষচন্দ্র বসু। এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড আরউইন, 1929 সালে। তাহলে বিভিন্ন যত ভাইসরয় আছে, গভর্নর জেনারেল আছে, কার আমলে কোনটি ভারতে শুরু হয়েছিল সেগুলো প্রত্যেকটা তোমরা প্রশ্ন ভালো করে তোমরা দেখে যেও। তার সময়কাল ছিল 1926 থেকে 1931 সালে। 1928 সালে সাইমন কমিশন ভারতে আসেন, আর 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়। প্রত্যেকটি প্রশ্ন এর সাথে খুবই রিলেটেড, এগুলো ভালো করে রাখবে। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি হয় এবং প্রথম গোলটেবিল বৈঠক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয় এই সময়। টোবাকো মোজাইক ভাইরাসে কি ধরনের জিন পাওয়া যায়? ডিএনএ, আরএনএ, প্রোটিন না তামাক পাতায়? এটার অ্যান্সার হয়ে যাবে আরএনএ, একটি রাইবোনিউক্লিক অ্যাসিড যা আমাদের শরীরে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এটি একটি নিউক্লিক অ্যাসিড। মুসলিম লীগ পৃথক রাষ্ট্র গঠনের ডাক দিয়েছিলেন কত সালে? 1939, 1940, 1941 না 1942 সালে? এটার অ্যান্সার হয়ে যাবে 1940 সালে। নবাব সলিমুল্লাহ সর্বভারতীয় মুসলিম লীগ সংঘ গঠনের প্রস্তাব দেন। মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে? মুহাম্মদ আলী জিন্নাহ। বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী কে ছিলেন? কে ফজলুল হক। পরের প্রশ্ন, গুরু শিখর পর্বত চূড়া কোথায় অবস্থিত? যত পর্বত চূড়া বা পর্বতের নাম আছে সেইগুলো তোমরা দেখবে সেগুলো কোন রাজ্যে অবস্থিত। এইগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। এটা অ্যান্সার হয়ে যাবে রাজস্থানে। গুরু শিখর রাজস্থানের সিরোহি জেলার আরাবুদু পর্বতমালার একটি শিখর। এটি আরাবল্লী রেঞ্জ, রাজস্থান ও পশ্চিম ভারতের সর্বোচ্চ বিন্দু। টর্নেডো কোথায় দেখা যায়? বিভিন্ন স্থানীয় বায়ুর নাম কোথায় প্রবাহিত হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর, আমেরিকায়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, চীন সাগর। এটা অ্যান্সার হয়ে যাবে আমেরিকায়। টর্নেডোর অপর নাম কি? টুইস্টার। পরিবেশের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে কোন পদ্ধতি? সালোক সংশ্লেষ, শ্বসন, সালোক সংশ্লেষ ও শ্বসন, না শ্বসন ও রেচন? এটার অ্যান্সার হয়ে যাবে সালোক সংশ্লেষ ও শ্বসন পদ্ধতি। এটা একে অপরের পরিপূরক। সালোক সংশ্লেষ একটি উপচিতি বিপাক ও শ্বসন হলো একটি অপচিতি বিপাক। সালোক সংশ্লেষ এবং শ্বসন এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সায়েন্সের চ্যাপ্টার। তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে এতে যত প্রশ্ন আছে করে রাখবে। ভারতের শুল্কবিহীন বন্দরের নাম কি? মুম্বাই, হলদিয়া, বিশাখাপত্তনম, কান্ডালা। ভারতের শুল্কবিহীন বন্দরের নাম হচ্ছে কান্ডালা বন্দর। কান্ডালা পোর্ট ট্রাস্ট বা দীনদয়াল বন্দর গুজরাটে অবস্থিত, আর এটি কচ্ছ উপসাগরে রয়েছে। এটি পশ্চিম উপকূলের একটি গুরুত্বপূর্ণ বন্দর। ভারতের উচ্চতম সড়ক সেতু কোন গিরিপথকে বলা হয়? বানিহাল পাস, খরদুংলা, কারাকোরাম, বুর্জিল। ভারতের উচ্চতম সড়ক সেতু বলা হয় খরদুংলা গিরিপথকে। খরদুংলা গিরিপথটি জম্মু ও কাশ্মীরের লাদাখ পর্বত শ্রেণীর সাথে সম্পর্কিত। এটি সিয়ক ও নুব্রা উপত্যকার প্রবেশদ্বার। রাজ্যপালের বেতন ও ভাতা দেওয়া হয় কোথা থেকে? ভারতীয় সঞ্চিত তহবিল, ভারতের জরুরি তহবিল, রাজ্যের সঞ্চিত তহবিল, না এর কোনোটি নয়। রাজ্যের সঞ্চিত তহবিল থেকে রাজ্যপালের বেতন দেওয়া হয়। আর একজন ভারতীয় রাজ্যপালের বেতন হলো প্রতি মাসে 3,50,000 টাকা।
ভারতের স্বায়ত্ত শাসনের জনক কাকে বলা হয়? লর্ড রিপন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি, লর্ড লিটন। ভারতের স্বায়ত্তশাসনের জনক হলেন লর্ড রিপন। তিনি 1880 থেকে 1884 পর্যন্ত ভারতের বড়লাট ছিলেন। তার সময়ে 1881 সালে প্রথম কারখানা আইন চালু হয়। তিনি ইলবার্ট বিল আইনের প্রবর্তক ছিলেন। শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে 1882 সালে তার সময় হান্টার কমিশন ভারতে আসেন। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? বিভিন্ন গাছ থেকে যেসব উপক্ষারগুলো আমরা পাই সেগুলো বিভিন্ন কাজে লাগে, তাই কোথা থেকে পাই এবং কোন গাছ থেকে কি ধরনের উপক্ষার পাই, কোন কাজে লাগে সেগুলো কিন্তু খুবই ভালো করে করে রাখবে। এটা গুরুত্বপূর্ণ একটি টপিক। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? বীজ, পাতা, ফুল, ছাল। অ্যান্সার হয়ে যাবে ছাল থেকে। এটি ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে কাজে লাগে। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত? লর্ড বেন্টিং, লর্ড মেকলে, লর্ড হেস্টিংস, লর্ড বা চার্লস মিডকফ। তিনি হলেন চার্লস মিডকফ। তিনি বিখ্যাত সংবাদপত্র আইন পাশ করেন যা ভারতে সংবাদপত্রকে মুক্ত করে। ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ইনসুলিন দেওয়া হয় তোমরা জানো বিভিন্ন রোগের ক্ষেত্রে। সেটা কোন রোগের ক্ষেত্রে? বহুমূত্র, ক্যান্সার, যক্ষা, বসন্ত। এটা হবে বহুমূত্র। কারণ এই বহুমূত্রের অপর নাম দেখে নাও ডায়াবেটিস মেলিটাস, এবং বহুমূত্র রোগের কারণে শরীরে ইনসুলিন কম উৎপাদন, তাই তাদেরকে ইনসুলিন প্রয়োগ করতে হয়। কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হয় ছোট গ্রাফিক্যাল চিহ্ন, সেটির নাম কি? লোগো, আইকন, ছবি, স্মাইলি। এটার অ্যান্সার হয়ে যাবে আইকন। বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বেতার তরঙ্গ থার্মোস্ফিয়ার স্তরে প্রতিফলিত হয়। এটি আয়নোস্ফিয়ারের একটি স্তরের একটি অংশ। এটি মেসোস্ফিয়ারের উপরে ও এক্সোস্ফিয়ারের নিচে অবস্থিত। এই স্তরটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আবাসস্থল, যা পৃথিবীকে প্রদক্ষিণ করে। পরের প্রশ্ন, জুবিন মেহতা, খুবই গুরুত্বপূর্ণ। জুবিন মেহতা নামটি তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন বা বাদ্যযন্ত্র বাদক ছিলেন? বীণা, বেহালা, সেতার, বাঁশি। তিনি অ্যান্সার হয়ে যাবে বেহালার সঙ্গে যুক্ত ছিলেন। বেহালাতে কটি তার থাকে? এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেহালাতে 4টি তার থাকে। বেহালা বাদক আর কে কে আছেন? হেউদি মেইন, লালগুড়ি জয়রামন, ভিজি জগ। দশম শিখ গুরু কে ছিলেন? দশম শিখ গুরু, শিখ যত গুরু রয়েছেন তাদের নাম আমি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, তোমরা ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুরু তেগ বাহাদুর, গুরু অমর দাস, গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন। দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন দশম ও শেষ ধর্মগুরু। তিনি শিখ যোদ্ধা সম্প্রদায় খালসা প্রতিষ্ঠা করেন এবং শিখ ধর্মে পঞ্চ কয়ের পরিচয় দেন। গুরু গোবিন্দ সিং এর ঘোড়ার নাম কি? আনমোল। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটি প্রশ্ন, এটা বারবার এক্সামে জিজ্ঞেস করা হয়। ভাইরোলজি, অর্নিথোলজি, অস্ট্রিওলজি, জিওবোটানি। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। পৃথিবী ও উদ্ভিদ সম্পর্কিত বিজ্ঞান হলো জিওবোটানি। হাড় সংক্রান্ত বিদ্যা হলো অস্ট্রিওলজি। ভাইরাস সংক্রান্ত বিদ্যা হলো ভাইরোলজি। এই ছিল আজকের টোটাল প্রশ্ন 40। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।